সাউথ ইস্ট ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মিসমা জারিন খান। দর্শক, আজ আমরা আলোচনার বিষয় রেখেছি শিল্প খাতে বিসিকে সক্ষমতা তৈরিতে করণীয়। আমাদের সাথে দুজন বিশেষ ব্যক্তি স্টুডিওতে রয়েছেন। আমাদের সাথে রয়েছেন সঞ্জয় কুমার ভৌমিক, চেয়ারম্যান, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক। আমরা পেয়েছি মোহাম্মদ মহিউদ্দিন শেখ, সভাপতি, বিসিক শিল্পনগরীর শিল্প মালিক সমিতি। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাদের দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে আসার জন্য। বঙ্গবন্ধুর হাত দিয়ে আসলে এই বিসিকের তৈরি, এবং এই বিসিক আসলে বাংলাদেশের ছোট মাঝারি যে উদ্যোক্তা আছে তাদের জীবনমান পরিবর্তন এবং কর্মসংস্থান তৈরিতে অনেক বড় ভূমিকা পালন করছে বলে আমরা জানি। তো সেই দিক থেকে আমরা যেহেতু স্মার্ট বাংলাদেশের কথা চিন্তা করছি এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে পুরো বাংলাদেশকে ঢেলে সাজানো হচ্ছে, শিল্পনগরী বিসিক নিয়ে আপনারা কি কাজ করছেন? আপনাকে ধন্যবাদ। সেই সাথে আপনার মাধ্যমে বাংলা ভিশন এবং দর্শক শ্রোতা তারা দেখছে তাদেরকে ধন্যবাদ। আপনি জানেন যে বিসিক 1957 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত দিয়ে গড়া, এবং তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের সামনে যে ভিশন 2041 আমাদের রূপকল্প উন্নত শিল্প সমৃদ্ধ বাংলাদেশ, সেই বাংলাদেশ বিনির্মাণে বিসিক প্রথম থেকে কাজ করে চলেছে। কটেজ, আমরা যদি বলি কুটির শিল্প, তারপরে ক্ষুদ্র শিল্পের উদ্যোক্তা যারা আছে তাদেরকে প্রশিক্ষণ প্রদান, দক্ষতা উন্নয়ন, অ্যাক্সেস টু ফাইন্যান্স এবং অ্যাক্সেস টু টেকনোলজি, সেই সাপোর্ট আমরা দিয়ে আসছি। এবং আমরা প্রায় সারা বাংলাদেশে 82টা শিল্পনগরীতে আমরা প্রায় 16,000 আমাদের যে শিল্প প্লট আছে তার মাধ্যমে আমরা এই আস্তে আস্তে আমাদের শিল্পের অবদান আমরা যদি বলি বেড়ে চলেছে। এখনও প্রায় 38% শিল্পের অবদান কিন্তু আমাদের এই এক্সপোর্ট আমরা করে থাকি। এবং আমরা যদি বিসিকের কথা বলি, আমাদের জিডিপিতে বিসিক 11% আমাদের এখানে অবদান। এবং আমরা প্রায় 8,15,000 সরাসরি কর্মসংস্থানের সৃষ্টি করেছি আমাদের বিসিক শিল্পনগরীতে। এবং আসার কথা হলো যে তার মধ্যে প্রায় 3.5 লক্ষ নারী কর্মী উদ্যোক্তা। এটি আমাদের জন্য খুব আশাব্যঞ্জক। আপনি জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী এসএমই মেলায় একটি কথা বলেছে যে 360টি স্টল দিয়েছে আমাদের এই যে মেলায় আয়োজনে, এর মধ্যে 60% নারী উদ্যোক্তাদের স্টল। এবং এই কাজটি কিন্তু আমরা বিসিক প্রথম থেকে করে আসছি, কারণ আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের উন্নয়নের সাথে ঘরে ঘরে এন্টারপ্রাইজ তৈরি করতে হবে, এবং যদি এই কাজটি করতে হয় যে নারীকে এই উন্নয়নের সাথে সম্পৃক্ত করতে হবে। এর জন্য আমরা আমাদের প্রশিক্ষণে, আমাদের দক্ষতা উন্নয়নে এবং শিল্প নিবন্ধনে, আমাদের প্লট বরাদ্দর ক্ষেত্রে কিন্তু জানেন যে আমাদের যে 2023 সালে যে নীতিমালা হয়েছে এবং আমাদের যে ক্ষুদ্র কুটির শিল্প আইন হয়েছে 2023, সুস্পষ্টভাবে 10% প্লট শুধু নারী উদ্যোক্তাদের জন্য রাখা হয়েছে। এবং ওপেন কম্পিটিশনের মধ্যে আমরা নারী উদ্যোক্তাদের সুযোগ সুবিধার ক্ষেত্রে অগ্রাধিকার দিয়ে থাকি। একটু জানতে চাচ্ছিলাম যে সারা বাংলাদেশে এই উদ্যোক্তাদের পরিমাণ কেমন এবং সেখানে কতগুলো শিল্প তৈরি হয়েছে বর্তমানে? প্রায় 9,000 শিল্প ইউনিট আমাদের মাঝে আছে। এর মধ্যে উল্লেখযোগ্য যদি আমি একটু বলি যে সবাই কিন্তু দেখেন আমরা আজকে একটি স্লোগান দিয়ে থাকি, ক্ষুদ্র মানে ক্ষুদ্র নয়, দিনে দিনে বড় হয়। আমাদের স্কয়ার কিন্তু একসময় ক্ষুদ্র হিসাবে আমাদের পাবনায় শুরু হয়েছিল। আজকে আমরা যদি বিআরবি কেবলস, বাংলাদেশের প্রতিষ্ঠিত কেবল ইন্ডাস্ট্রি, তারপরে ফরচুন শুজ, তারপরে আমরা যদি বলি যে সিলেটের যে ফুটিকা মিষ্টি, তারা কিন্তু খুব ক্ষুদ্র হিসাবে সৃষ্টি করেছিল আরএফএল, কিন্তু আজকে কিন্তু বৃহৎ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, এবং সেটি কিন্তু বিসিকের মাধ্যমেই। এবং বিসিকের প্রায় সারা বাংলাদেশে যে আমাদের যে শিল্প প্লট আছে এইগুলাতে তাদেরকে সার্ভিস সুবিধা দেওয়া, তার ভিতরে রাস্তাঘাট মেরামত করে দেওয়া, বিদ্যুৎ এবং গ্যাসের সাপ্লাই নিশ্চিত করা, সেটি কিন্তু আমাদের কাজের একটি অংশ। এবং তাদেরকে এই কাজে উৎসাহ প্রদান, নিবন্ধন এবং কিভাবে তারা প্রজেক্ট প্রোফাইল তৈরি করবে সেই কাজটি হাতে কলমে কিন্তু আমরা শিক্ষা দিয়ে থাকি। একটু আপনার কাছে জানতে চাচ্ছিলাম, স্যার বলছিলেন যে 9,000 উদ্যোক্তা
এই বিসিক শিল্প নগরীতে আছে, আপনি হচ্ছে কি এই ৯,০০০ উদ্যোক্তাদের প্রতিনিধিত্ব করছেন, তাদের সভাপতি। আপনার কাছে একটু জানতে চাই, বিসিক যে সার্ভিসগুলো দিচ্ছে এবং যেভাবে একে একে করে উদ্যোক্তাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এবং মাননীয় আমাদের চেয়ারম্যান সাহেব যিনি বলছিলেন যে নারীদেরকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে, সেখানে আপনি তো একেবারে বিসিকে শুরু থেকেই দেখে আসছেন। আপনার কাছে কি মনে হচ্ছে, সেবাগুলো যথেষ্ট আপনাদের উদ্যোক্তাদেরকে স্যাটিসফাই করতে পারছে, নাকি এখানে আরো পরিবর্তন দরকার? সত্য কথা বলতে কি, বেসিক এস্টেটগুলো যেভাবে প্রথম অবস্থায় তৈরি হয়েছিল ওই ধরনের কোনো সুযোগ সুবিধা দিয়ে জাস্ট বেসিকগুলো তৈরি হয়েছিল, কিন্তু ডে বাই ডে বিভিন্ন চেয়ারম্যান মহোদয়রা আসাতে আমাদের তরফ থেকে ওনাদের বিভিন্ন সমস্যার কথা জানানোতে ওনারা গ্র্যাজুয়ালি এইটাকে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছে। যেমন বেসিকে কোনো রাস্তাঘাটে দিক সেদিকের জন্য তেমন সরকার থেকে কোনো বরাদ্দ থাকতো না, কিন্তু ইদানিং বরাদ্দ হওয়া দিয়েছে এবং চেয়ারম্যান মহোদয়রা বা যারা আছেন ওনারাও চেষ্টা করতেছে এইগুলোকে কীভাবে আরও উন্নয়ন করা যায়। তবে আমাদের বেসিকের যেগুলো আমরা যারা এন্টারপ্রেনার আছি এদের কিছু কিছু সমস্যা আমরা তুলে ধরি সবসময়। চেয়ারম্যান যেমন মনে করেন আমাদের বেসিকের, আমরা বেসিককে একটা ট্যাক্স সার্ভিস চার্জ দেই, কিন্তু আমাদের সিটি কর্পোরেশনকেও প্রায় ৫-৭ গুণ আমাদের ট্যাক্স দিতে হয়। আমরা এই ডুয়েল ট্যাক্সের মধ্যে অনেকটা ক্ষতিগ্রস্ত হচ্ছি। আর এই ডুয়েল ট্যাক্সটা কমানোর জন্য সরকারকে কি কোনো আপনারা চাইবেন যে আসলে শুধুমাত্র বেসিকের মাধ্যমে দেন, সিটি কর্পোরেশনকে যাতে না দেওয়া হয় এরকম কোনো? আমরা চেয়ারম্যান মহোদয় জেনারাই আসতেছেন, তো ওনাদেরই আমরা অবহিত করতেছি। ওনারাও বলছেন যে ওনারা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাথে ওনারা আলাপ করবেন যে আমরা বেসিককে একটা সার্ভিস চার্জ দিচ্ছি বা ট্যাক্স দিচ্ছি, জমির খাজনা দিচ্ছি, সব কিছু আমরা আরও বাড়াই দিতে চাই যাতে বেসিকের উন্নয়ন হয়, যাতে বেসিক আমাদের সেবা আরও ভালোভাবে দিতে পারেন। কিন্তু কথা হচ্ছে যে আমাদের ওইখানে সিটি কর্পোরেশন কোনো সার্ভিস আমরা নেই না বা পাই না, কিন্তু সিটি কর্পোরেশন আমাদের বড় ধরনের একটা ট্যাক্স নিচ্ছে, যার জন্য আমরা এন্টারপ্রেনাররা অনেকটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, যাহা আমাদের চেয়ারম্যান মহোদয়কে বিভিন্ন সময় অবহিত করা হয়েছে এবং জোরালোভাবে আমরা সুপারিশ করতেছি আমাদের ওই অ্যাসোসিয়েশন থেকে। এই ব্যাপারে কি আপনার কিছু বলার আছে? ডুয়েল ট্যাক্সের বিষয়টা নিয়ে আমরা স্থানীয় সরকার বিভাগের সাথে অলরেডি পত্র দিয়েছি এবং অলরেডি 2টা মিটিংয়ে হয়েছে। আমরা আশা করতেছি এটা একটা সুরা হবে, কারণ এই বিষয়টা আমাদের সবারই প্রশ্ন যে আমি শিল্প প্রতিষ্ঠান বিসিকের বাইরে যদি করি আমার তো ডুয়েল ট্যাক্স দিতে হয় না, তাহলে আমি ভিতরে করলে আমাকে ডুয়েল ট্যাক্স দিতে হবে না। এই বিষয়টা নিয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর লিখেছি, আমরা আশা করি এটার একটা সমাধান হবে। তারপরে আরও কিছু আমাদের সমস্যা আছে যেটি অলরেডি উনি বলেছেন যে আমাদের এই যে নতুন যে শিল্পনগরীগুলো হচ্ছে আমাদের কিন্তু আধুনিক সুযোগ সুবিধা সবগুলা, যেমন আমরা ডাম্পিং ইয়ার্ড রাখছি, আমরা এই ওয়াটার ট্যাঙ্ক, যেটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলে যে ওয়াটার রিজার্ভার রাখতে হবে, তারপরে আমাদের অফিসগুলো আধুনিক হতে হবে এবং প্রয়োজনীয় পরিমাণ বাগান সৃষ্টি, গ্রিন জোন আমরা কিন্তু রাখছি। এটা হলো আমাদের উন্নত বিশ্বের সাথে কমপ্লায়েন্সের কারণে কিন্তু এই কাজটা করে। আমাদের যারা বায়ার আছে তারা যখন আমাদের শিল্প প্রতিষ্ঠানে প্রবেশ করে তারা কিন্তু উন্মুক্ত জায়গা আছে কিনা দেখতে চায়, তারা পরিবেশ সম্মতি কিনা। যেমন আমাদের শিল্পায়নের এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমাদের সামনে যেটা, আমাদের আরেকটা মেইন সমস্যা আছে যেটা আমরা আমি প্রায় 35 ইয়ার্স বেসিক এস্টেটে, টঙ্গী বেসিক এস্টেটে, তো আমি দেখছি যে একজন চেয়ারম্যান মহোদয় আসেন, ওনাদের যখন রিটায়ারমেন্টের সময় হয় তখন ওনাদের আমাদের এখানে চেয়ারম্যান হিসেবে পোস্টিং দেন। ওনারা হয়তো 1 বছর বা 1.5 বছর থাকেন। আমাদের এই সুবিধা অসুবিধাগুলো অ্যানালাইসিস করতে করতে ওনাদের ওয়াকিবহাল হইতে হইতে আবার ওনাদের হয় বদলি হয়ে যায়, আর না হইলে ওনারা রিটায়ারমেন্টে চলে যায়। পরপর এই যে 3জন সারার আগে 3জন অ্যাডিশনাল সেক্রেটারি মহোদয় ওনারা চেয়ারম্যান ছিল, 3জনই 1.5 বছর থেকে রিটায়ারমেন্টে চলে। তা আমাদের প্রাণের দাবি হচ্ছে এইটা যে আমাদের এইখানে যে কোনো চেয়ারম্যান মহোদয়কে মিনিমাম 5 বছরের জন্য যদি দেন তাহলে দেখা যাবে যে ওনারা আমাদের সমস্যাগুলো তুলে নিতে পারবেন, ধরতে পারবেন এবং এই সমস্যাগুলো সমাধানের জন্য চেষ্টা করলে সমাধান হবে বলে আমি মনে করি। এই জন্য স্বল্প সময়ের জন্য আমাদের কোনো চেয়ারম্যান মহোদয়কে আমাদের এইখানে ডেপুটেশনে দেওয়াটা আমরা সমীচীন মনে করি না। এদের বেশ টাইম ফ্রেমটা একটু যাতে বেশি হয় সেই জন্য আমরা সরকারের কাছে বা স্যারদের কাছে বা আপনাদের কাছেও, আপনাদের সংবাদকর্মীদের মাধ্যমে বা সংবাদপত্রের মাধ্যমে বা টিভির মাধ্যমে এটা যাতে প্রস্তাবনা দেওয়া হয় সেই জিনিসটাও আমরা আশা করি। সারা বাংলাদেশে এই যে ৯,০০০ শিল্প নগরীর যে উদ্যোক্তারা আছে তারা হয়তো কেউ ট্যাক্স দিচ্ছে, কেউ ট্যাক্সের বাইরে থেকে যাচ্ছে, তো এই দিক থেকে কি আপনারা ট্যাক্স এবং ভ্যাটে আসলে কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং সেখানে যে সহযোগিতা দরকার এনবিআর থেকে সেটা
সেটি কি আপনারা বিসিকের ওয়ান স্টপ সার্ভিস থেকে পাচ্ছেন? আমরা বিসিকের ওয়ান স্টপ সার্ভিস আমাদের হয়েছে, বাট এখনও সম্পূর্ণভাবে সব উইংসগুলো চালু হয় নাই। আমি আশা করি যদি আমাদের বিসিকের তরফ থেকে সম্পূর্ণ উইংসগুলো চালু করে আমাদের সেবা প্রদান করে আমরা অনেকটা উপকৃত হব। ফর ইওর কাইন্ড ইনফরমেশন, আমরা প্রায় 15,000 কোটি টাকা বছরে আমরা রাজস্ব দিয়ে থাকি সরকারকে, কিন্তু সেই হিসেবে আমাদের বিসিককে ওই ধরনের দিতে পারে না, কারণ ওই বিসিকের নিজস্ব কোনো ইনকাম দেখাইতে পারে না। এই জন্য আমরা বলছি, আমাদের মালিকরা বলছি, এন্টারপ্রেনাররা বলছি যে আমরা যদি ডুয়েল ট্যাক্সটা না দিই, আমরা এইখানে আরও বেশি রকম ট্যাক্স দিই, তাহলে আমরা সার্ভিসটারও বিসিক থেকে ভালো পাবো। সেক্ষেত্রে তো বিসিকের সক্ষমতা বৃদ্ধিতে নীতিমালারও কিছু পরিবর্তন দরকার, যেহেতু অনেক বছরের পুরনো একটা প্রতিষ্ঠান এবং তারা সেই ধারাবাহিকতায় কাজ করতে করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। যেহেতু স্মার্ট বাংলাদেশ, ক্যাশলেস ইকোনমির কথা আমরা চিন্তা করছি, এমন একটা পরিস্থিতিতে আপনার কাছে কি মনে হচ্ছে যে আমরা যে ওয়ান স্টপ সার্ভিসটা চালু করেছি সেটা আরও বেশি বেগবান করা এবং এদেরকে আসলে আরও বেশি সহযোগিতা দেওয়ার জন্য আসলে বিসিক কি পদক্ষেপ নিতে পারে? এটা অত্যন্ত প্রাসঙ্গিক কথা যে এই মুহূর্তে কিন্তু অনলাইন সিস্টেম এবং আমরা যদি 2041 সালের যে স্মার্ট বাংলাদেশ আমরা যেটা বলেছি, যে আমরা দেখেছি যে আমাদের উদ্যোক্তাদের প্রোডাক্ট তারা বিপণনে আমাদের একটা মূল দায়িত্ব। বিপণনে তারা বাধাগ্রস্ত হচ্ছে, এই কারণে আমরা এখনই আমাদের অনলাইন প্ল্যাটফর্ম, আমাদের বিসি কিভাবে সেটাকে সক্রিয় করতে পারে সেই লক্ষ্যে কাজ করছি। এবং ইতিমধ্যে আপনি জানেন যে আমরা প্রায় 3 লক্ষ উদ্যোক্তার একটা এনলিস্টেড করেছি তাদের প্রোফাইল সহ, এবং আমরা ওয়ার্ল্ড ব্যাংকের সাথে একটা এই চুক্তি করেছি সারা বাংলাদেশে প্রায় 10 লক্ষ উদ্যোক্তার আমরা প্রোফাইল তৈরি করব। একজন নতুন উদ্যোক্তা যাতে এই প্রোফাইল দেখে সে সহযোগিতা গ্রহণ করতে পারে। আরেকটি বিষয় আমরা খুব গুরুত্ব দিচ্ছি, সেটা হলো যে বিসিক ব্র্যান্ড ব্যবহার করে তার প্রোডাক্ট বিক্রি করার জন্য অনলাইন প্ল্যাটফর্মে যাতে অফলাইন অনলাইন দুইটি যাতে কার্যকর। এই বিষয়ে আমরা আরো শুনবো। আমরা একটা বিরতিতে যাই, বিরতির পর আবারও ফিরছি। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবারও ফিরছি সাউথ ইস্ট ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি সাউথ ইস্ট ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে। স্যার, আপনি বলছিলেন অনলাইন এবং অফলাইন সার্ভিসের কথা। আমরা যখন মাঠ পর্যায়ে যাই আমরা খুব আশার কথা শুনি, বিশেষ করে জানেন যে আপনাদের যে মাঠ পর্যায়ে উদ্যোক্তা মেলা হচ্ছে, আমি যখন একজন উদ্যোক্তাকে জিজ্ঞাসা করি যে এই 10 দিনে আপনার কত টাকা সেল হয়েছে, বলে যে 10 লক্ষ টাকা, এবং কতগুলো অর্ডার পেয়েছেন আরও 5 লক্ষ টাকা। তখন বলি আপনি প্রোডাক্ট বিক্রি কিভাবে করেন, যে আমি অফলাইনেও বিক্রি করি অনলাইনেও বিক্রি করি। এটা কিন্তু আমাদেরকে সাংঘাতিক একটা প্রেরণা। এবং জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলে যে আপনি এখন চাকরির পিছনে কিন্তু দৌড়াবেন না, চাকরি ক্রিয়েট করবেন। এবং একজন উদ্যোক্তা বলে যে আমার প্রতিষ্ঠানে আরও 20 জনের আমি চাকরির সংস্থান করেছি। এটা কিন্তু আমাদেরকে, বিশেষ করে আমি বিসিকে চেয়ারম্যান হিসেবে আমি বলবো, খুবই আশাব্যঞ্জক। এবং তাদেরকে কিভাবে আরও সহযোগিতা করা যায় এই কারণেই আমরা এই উদ্যোগটা নিয়েছি। বিসিকের বেশিরভাগ উদ্যোক্তারা চায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, গ্যাসের যাতে সংকট না থাকে, এবং সেই সাথে বিসিকের যে রোড এবং কনস্ট্রাকশন এবং আধুনিকায়ন করা, যেটি আপনি বলছিলেন পরিবেশ বান্ধব একটা বিসিকের ব্যবস্থা করা। এবং আমরা দেখছি যে সারা বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে আবাসিক এলাকায় অনেক ব্যবসায়ী আছে, তাদেরকেও এ ধরনের একটা অর্গানাইজেশনের মাধ্যমে স্ট্রাকচার ওয়েতে নিয়ে আসা, সেটির জন্য কোনো পরিকল্পনা আছে? এই কাজটি কিন্তু আমরা বিসিকের এই কারণেই বলছি যে বিসিকে একমাত্র প্রতিষ্ঠান যে আমাদের উপজেলা পর্যায়ে পর্যন্ত অনেক জায়গায় আমাদের শিল্পনগরী আছে, এবং ওই জায়গায় আমরা গ্যাসের এবং বিসিকের শিল্পর বান্ধব হওয়ার একটাই কারণ যে আমরা কিন্তু এমনিতে সব জায়গায় আপনি গ্যাসের সাপ্লাই নাই, কিন্তু আমাদের শিল্পনগরীতে গ্যাস সাপ্লাই এবং বিদ্যুতের সাপ্লাই আমরা প্রথম এটা নিশ্চিত করি। এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুতের কথা যেটি বলেছেন, আমরা চেষ্টা করা হয় বিশেষ করে শিল্প অঞ্চলগুলোতে বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করার জন্য, সেটি আমরা এই লক্ষ্যে কাজ করছি। আর আবারও বলছি যে আমরা আমাদের উদ্যোক্তাদের সহযোগিতা করার জন্য আমাদের বিসিকের কিন্তু এটা বিসিকুল একটা পোষক প্রতিষ্ঠান, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। এবং ভবিষ্যতে আমরা মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রীর এই যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিসিক এবং বিসিকের সাথে যারা সংশ্লিষ্ট আছে আমরা সবাই মিলে, আমরা ইয়াসিমি বলি, জয়িতা বলি, সবারই কিন্তু আমাদের মূল কাজ একটাই, যে আমরা ঘরে ঘরে এন্টারপ্রাইজ তৈরি করব, এন্টারপ্রেনিউর তৈরি করব, এবং 2041 সালে স্মার্ট বাংলাদেশ যদি আমরা করতে চাই সেই দিকে আমাদের জোর দিতে হবে। এবং আপনি এটাও জানেন যে আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আমরা এই অবস্থায় আছি, আমাদের যে কর্মক্ষম জনসংখ্যা আছে
তাদেরকে যদি আমরা কর্মসংস্থান সৃষ্টি করতে পারি তবেই আমাদের এই যে 2041 সালের শিল্প সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব। আপনাদের যে অ্যাসোসিয়েশনকে ফাংশনেবল করা এবং এই যে সারা বাংলাদেশের আপনি বলছিলেন 9000 উদ্যোক্তা আছে, তাদের অনেকেই দেখা যায় যে শিল্পের ব্যবস্থাটা ঠিকমতো করতে পারছে না, ফাইন্যান্সিয়াল বা আর্থিক অসচ্ছলতার কারণে তার প্রজেক্টটা সে রান করতে পারছে না, সিক হয়ে যাচ্ছে, একটা পর্যায়ে তার প্রজেক্ট বন্ধ করে দিতে হচ্ছে এবং অনেকে ল্যান্ড পাওয়ার পরও সে বিল্ডিং কনস্ট্রাকশনে যেতে পারছে না, কারণ বিসিক থেকে জায়গা বরাদ্দ রেখে ব্যাংক তাকে লোন দিচ্ছে না। সো এই যে ঋণ সহায়তা, ব্যাংকের সাথে রিলেশন এবং সেই সাথে উদ্যোক্তাদের সাপোর্ট, এটি আরো সহজীকরণ করার জন্য আপনার কি পরামর্শ রয়েছে? এইখানে ব্যাংক যে লোন দেয় না, বিসিকের যে ইন্ডাস্ট্রিগুলো আছে, এই লোন দেয় না কথা ঠিক নেই, লোন দিচ্ছে, আমিও লোন নিচ্ছি, আমিও লোন নিয়ে ব্যয় করছি। বিসিকের একটা ছাড়পত্র দিতে হয় যে লোন দেওয়া যাইতে পারে, বিসিকে সেই বেশিরভাগ সময় এনওসি দেয় না, এনওসি দেয় না, এরকম দেয় না বলতে কেউ এই ব্যাপারে কোনো রকম করি নেই আমরা সবসময়, বিশেষ করে আমিও সবসময় করছি, বা আমাদের যে জায়গা ফ্যাক্টরিগুলো আছে সবাই লোন নিতে পারে। এখন যদি কের অ্যাবিলিটি না থাকে, তার যদি লোনের যা চাহিদা আছে, সক্ষমতা যদি না থাকে, সেইখানে তো ব্যাংক লোন দিবে না। কিন্তু ব্যাংক লোন দিতে অনীহা প্রকাশ করে না এবং বিসিক থেকে কোনো রকম অসহযোগিতা করে না লোন নেওয়ার জন্য। তবে বিসিকের কিছুটা ওই সেই আপনার অনেক আগের তো সেই 57 সাল থেকে তো ওই মানদাতার একটা ভাব আছে। এই ভাবগুলো যখন আমরা উতরে উঠতে পারি বা বেসিকে যারা প্রতিনিধিত্ব করতেছেন, মানে বেসিক যারা পরিচালনা করতেছেন, ওনাদের আরেকটু নমনীয়, সহনীয় এবং যারা এন্টারপ্রেনার আছে তাদের সহযোগিতার মন মানসিকতা আর একটু যদি বেশি থাকে, তাহলেই দেখা যাবে যে বেসিকের থেকে সরকার আরও রেভিনিউ পাবে, আরও ইন্ডাস্ট্রি হবে, বাড়বে। যেমন ওই ইসে আছে আপনার রাঙ্গামাটিতে একটা বেসিক আছে, ও পানির নিচে 20 বছর ধরে ডুবানো আছে, পানিরটাই ওঠে না। তাই তারা অনেকে অনেক টাকা ইনভেস্ট করছে, অনেকগুলো আপনার প্লট তারা গভর্নমেন্টের টাকা পরিশোধ করছে, বিসিকের টাকা, কিন্তু তারা ওই মানে বেসিকের ওই অবকাঠামোগত অসুবিধার জন্য তারা ফ্যাক্টরি করতে পেরেছে বহুতগুলো। আমার পরামর্শ যে বিসিক যেহেতু বরাদ্দ দিচ্ছেন এবং শিল্পায়নের জন্য ওনারাও আগায় আসতেছেন, আমরাও আগায় আসতেছি, এই জন্য ওনাদের ওই ইন্ডাস্ট্রি করার মতো পরিবেশ পরিস্থিতি ওইখানে তৈরি করাই আমাদের একমাত্র কাম্য। ওইখানে যদি পরিবেশ তৈরি করে দেয়, জায়গা যদি ভরাট করে না দেয়, উঁচু করে না দেয় এবং অল দিয়ে না দেয়, ওইখানে যদি অসুবিধে থাকে বা ফ্যাক্টরি করার জন্য জায়গা যদি ওইভাবে না তৈরি করা দেয়, তাহলে তো কেউ ফ্যাক্টরি করতে পারবে না। তারপর সিকিউরিটির জন্য ওয়াল করা বা করা, এই সমস্ত বিভিন্ন প্রতিবন্ধকতার জন্য অনেক এন্টারপ্রেনার অনেক প্লট নিয়েও তারা ইন্ডাস্ট্রি করতে পারতেছে না। এই জন্য আমি বলবো যে বিসিক যে চেয়ারম্যান মহোদয় আছেন, যে কর্মকর্তা মহোদয়রা আছেন, ওনারা এইটার জন্য সরকারের কাছ থেকে একটা বরাদ্দ আনে বা কিছু এনে ওইটাকে মানে ফ্যাক্টরি করার উপযুক্ত করে তুলবেন, এই আশাই আমাদের। এখন কি কোনো উদ্যোক্তারা কিছু কিছু জনে চাঁদাবাজির শিকার হয়? চাঁদাবাজি এটা হচ্ছে জায়গা ভেদে বা এলাকা ভেদে, তো এইটা তো আমাদের বন্ধের জন্য আমরা যারা প্রত্যেকটা বিসিকে একটা লোকাল অ্যাসোসিয়েশন আছে, সমিতি আছে, লোকাল সমিতি, তারা স্ট্রং থাকে। যারা পারছে না তারা কি করবে? যারা রুখতে পারছে না এমন কোনো না, যেমন আমাদের টঙ্গী, ঢাকা এরিয়ার ভিতরে তো বড় সবচেয়ে টঙ্গী, কোনাবাড়ি বা আপনার এই নরসিংদী, এই সমস্ত এরিয়ায় তো চাঁদাবাদি হয় না, কারণ প্রত্যেকটা ইন্ডাস্ট্রি পুলিশের সাপোর্ট আপনারা পান। হ্যাঁ, ইন্ডাস্ট্রি পুলিশ ডাকলে প্রত্যেক জায়গায় ইন্ডাস্ট্রি পুলিশ আছে এবং অ্যাসোসিয়েশনের লোকরা যারা অ্যাসোসিয়েশনে থাকে ওইখানে সমিতিতে, বেসিক মালিক সমিতিতে, লোকাল বেসিক মালিক সমিতি, তারা যদি একটু স্ট্রং হয় তাহলে চাঁদাবাদি হয় না। কিন্তু তারা যদি একটু নরম হয়, ওই চাঁদাবাজরা যদি স্ট্রং হয় তবে আমার জানা মতে যে জায়গায় যে সমিতিগুলো আছে, আমার মনে হয় তারা দে ক্যান প্রোটেক্ট। এবং এই ক্ষেত্রে তাদের নিজস্ব কিন্তু নিরাপত্তা রক্ষী আছে। আর যেহেতু অ্যাসোসিয়েশন আছে, আমি একটা জায়গায় একটু আলোচনা করতে দেই, অ্যাক্সেস টু ফাইন্যান্স, এই জায়গায় কিন্তু আমরা বেসিক দুইভাবে কাজ করি। একটা হলো আমরা একদম প্রান্তিক যারা আমাদের আছে, উদ্যোক্তা আছে, তাদেরকে ঋণ সরাসরি দিয়ে থাকি। আর একটা হলো আমরা ব্যাংকে রেফার করি। আমাদের যে আপনি জানেন যে প্রত্যেক জেলায় কিন্তু ঋণ বিতরণ কমিটি আছে, জেলা পরিষদ সভাপতি, আমরা যদি সুপারিশ করি তখন তাকে কিন্তু ঋণের ব্যবস্থা করে দেওয়া হয়। আরেকটা বিষয় যেটি আমার বলা এখানে উচিত, যে একজন উদ্যোক্তা সব কিছু আছে, কিন্তু সে কি চায়? সে কিন্তু লোন চায়।
সেই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক কিন্তু আপনি জানেন যে ক্রেডিট গ্যারান্টি স্কিম একটি আছে, এটা আমরা অনেকেই জানি না। এই ক্ষেত্রে কিন্তু কোনো কোল্যাটারাল লাগবে না। মানে আমরা আপনি কি চান যে এই অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকে আরো অর্থ বাড়ায় দেওয়ার কথা বলতে? যে পরিমাণ অর্থ আছে সেটি কিন্তু বাংলাদেশ ব্যাংক বলছে যে অনেকে কিন্তু এটা জানে না, কিন্তু আমি আপনার মাধ্যমে আজকে এই কথাটা বলতে চাচ্ছি যে বাংলাদেশ ব্যাংকের যে ক্রেডিট গ্যারান্টি স্কিমের আওতায় যা আমাদের উদ্যোক্তারা যাতে আবেদন করে, আমি মনে করি তারা এই সুযোগটা নিতে পারবে। বাংলাদেশ সরকার আসলে তো কাজ করছে শিল্প খাতে এবং মাননীয় প্রধানমন্ত্রী চাচ্ছে ইম্পোর্ট কমিয়ে এক্সপোর্ট বাড়ানো। সেই ক্ষেত্রে আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট আরো বাড়াতে হবে। সেই ক্ষেত্রে কি সরকারের কাছে আরো বিসিকের জায়গা বাড়ানো, পরিধি বাড়ানো এবং অবকাঠামো আরো বেশি আধুনিকায়নের জন্য কি আপনি কোনো অর্থ চান কিনা? মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে বলেছে যে পদ্মা ব্রিজ কেন্দ্রিক নতুন শিল্পায়নের জন্য নির্দেশনা দিয়েছে। উত্তরাঞ্চলে কৃষির যে প্রোডাক্ট আছে সেগুলো প্রসেসিংয়ের জন্য শিল্প ইউনিট, এবং বর্তমানে প্রায় আমাদের 10টা প্রজেক্ট চলমান, আরও 11টা সবুজ তালিকাভুক্ত হয়েছে। এবং আমরা আশা করছি আপনি যে কথাটি বলেছেন যে ভবিষ্যতে শিল্পায়নের ক্ষেত্রে যাতে ব্যাংক লোন দেয় কোল্যাটারাল ছাড়া, কারণ আপনি জানেন আমাদের যারা প্রান্তিক উদ্যোক্তা আছে তাদের কিন্তু অনেকেরই দলিল বন্ধক রেখে ঋণ নেওয়ার মতন সামর্থ্য নেই। তাদেরকে সহযোগিতা করার জন্য এসএমই কাজ করছে। আপনি দেখেছেন 23টা ব্যাংকের সাথে, প্রতিষ্ঠানের সাথে এসএমই চুক্তি করেছে। এবং ঠিক আমরা যে কাজটি করি, আমরা কিন্তু সরাসরি উদ্যোক্তার কাছে আমাদের লোনটা দিই বিসি বলে। আমরা সামগ্রিকভাবে আমরা কাজ করছি এবং শিল্পায়নে যত ধরনের সহযোগিতা প্রয়োজন, বিশেষ করে একদম ক্ষুদ্র শিল্পের উদ্যোক্তাকে আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দেই। এবং এই সাথেই কিন্তু আপনি দেখবেন আমাদের কুটির শিল্প, আজকে আমাদের জিআই পণ্য বলি যেটা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, আমাদের জামদানি, আমাদের শতরঞ্জি, আমাদের এই যে নকশি খাতা, আবার টাঙ্গাইল শাড়ি, এইগুলাকে পর্যটকদের কাছে তুলে ধরা কিন্তু সামনের সময় এসেছে। এবং এই কারণে আমরা পর্যটন কর্পোরেশনের সাথে সেদিন একটি বায়োলেটারাল আমরা মিটিং করেছি। আমরা আমাদের যে দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রে আমাদের একটা কর্নার রাখতে চাই, ডিসপ্লে সেন্টার, এবং আমরা কমার্শিয়াল কাউন্সিলরদের মাধ্যমে জানাতে চাই যে বিদেশের দূতাবাসে আমাদের একটি ডিসপ্লে সেন্টার থাকবে। আমাদের প্রোডাক্ট যখন বিদেশিরা দেখবে তখন কিন্তু ক্রেতা তৈরি হবে, যেটি আপনি বলেছেন যে তখনই কিন্তু আমাদের এক্সপোর্ট বাড়বে। আমরাও আশা করছি বঙ্গবন্ধুর হাত ধরে আসলে যে এই বিসিকের তৈরি হয়েছিল এবং শিল্প খাত এগিয়ে নিতে আসলে বিসিক যেভাবে উদ্যোক্তাদের পাশে আসছে সেই ধারাবাহিকতা বজায় থাকবে এবং বিসিককে আধুনিকায়ন করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিল্প খাতে আপনারা উদ্যোক্তা এবং বিসিক দুজনকে সহযোগিতা করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন এবং দেশের অর্থনীতি আরো বেগবান করবেন। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে আপনাকে ধন্যবাদ, বাংলা ভিশনকে ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের মতো সাউথ ইস্ট ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠান। দেখা হবে আগামী সপ্তাহে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।